হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে আরেকটা ভিডিও আপলোড করেছি, কিন্তু ওইটা আপলোড হতে ভীষণ টাইম নিচ্ছে। তো ভাবলাম যে আমার কিছু আবার বলার ছিল, তো ওইটা আমি ওটা রেখে আপলোডিংয়ে দিয়ে তারপর আমি এখানে আসলাম যে আরেকটা ফোন থেকে যে আর কিছু বলার ছিল। যেরকম যেরকম শিমু আন্টি আমার ছোটো খালা, ওর বিষয়ে আমার কিছু বলার আছে। আমার আন্টিরা কিন্তু সবাই বেসিক্যালি ভালো, বাট আমরা পৃথিবীর মানুষরা মানে অনেকের চাইতে কিন্তু তারা অনেক ভালো, কিন্তু পৃথিবীর মানুষদের যে চেনা, যেমন আমি অনেক ভালো, কিন্তু যে যত বেশি ভালো তার উপরে প্রেশার কিন্তু অনেক বেশি আসে। যেমন শিমু আন্টির যখন বিয়ে হলো খালুর সাথে, তো শিমু আন্টি বিশাল আশা নিয়ে বিয়ে হলো, এবং আমি যখন ঢাকায় আসলাম তখন আমার মনে আছে শিমু আন্টি খুব খুশি হয়ে আমাকে এসে জড়া ধরছিল যে তার খুব আঙ্কেলকে পছন্দ হয়েছে, মানে ফ্যামিলিগতভাবে কিন্তু হয়েছে, এবং অনেক টাকা আছে তাদের গুলশানে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকলেও তেজগাঁতে তাদের প্রায় 1.5-2 বিঘার উপরে সম্পত্তি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এটা শুনতে আমি খুব খুশি, কারণ শিমু আন্টি এটা যে আশা ছিল তা না, কিন্তু রেস আন্টি তাকে অ্যাকচুয়ালি বিয়েটা দিয়েছিল ঘটকালি, মানে রেস আন্টি তো পাবে কোথায়, মানে অ্যাকচুয়ালি ঘটকের কাছে রেস আন্টি গিয়েছে, তখন ঘটকের কাছে অনেকগুলো অপশন ছিল, তখন এই অপশনের ভিতরে এটা একটা। তো এখন শিমু আন্টি বিষয়ে আমি যে জিনিসটা বলছি, শিমু আন্টি কিন্তু অনেক আশা নেই, ও যখন বিয়ে করে তার মতো তখন একটা ইনোসেন্ট ভালো একটা মেয়ে, আর সে তখন মাত্র একটা প্রচণ্ড ধাক্কা খেয়েছে। কীভাবে তাকে আবির নামে একটা ছেলের সাথে তার রিলেশন হওয়ার কথা ছিল, বিয়ে শাদী সব কিছু, বাট ছেলেটা আন্টির থেকে বেশ কয়েক বছরের ছোটো। তো ছেলেটা ফাইনালি সরে যায়, তখন আন্টি খুব দুঃখ পায়, এবং ওই সময় রেস আন্টি তার বিয়েটা ঠিক করে, মানে অবশ্যই ঘটকের মাধ্যমে। তো তারপর ওই সময় যেন আন্টি খুব খুশি ছিল যে কারণ ওটা নিয়ে অনেক কথা বলছিল আবিরের, কিন্তু আবির যেহেতু ছোটো ছিল শিমুটির চাইতে, তো এটা সব দিক থেকে আন্টির সাথে ম্যাচিং। আন্টির প্রায় কয়েক বছরের বড়, অসম্ভব হ্যান্ডসাম, লম্বা, একদম ইরানি, ওনাদের পূর্বপুরুষ নাকি ইরাক থেকে এসছে, একদম ওই রকম খুবই একদম, এবং তাদের পূর্বপুরুষ নাকি পীর ছিল, মানে ওনার বাবা মা দুজনই ধবধবে ফর্সা ছিল, এবং সেই জন্য আঙ্কেল প্রচণ্ড ফর্সা ছিল, এবং এই জন্য রুবায়ত রায়হান খুব ফর্সা হয়েছে। তখন আন্টি অনেক আশা নিয়ে বিয়ে হয়েছিল। আসলে এটা কিছু করার থাকে না, কারণ আমরা যারা মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা কিন্তু অনেক আশা নিয়ে যাই। তো আমি আবার আমার সময় মেন্টালিটিটা একটু অন্যরকম ছিল, এইটা ভালো না ওইটা ভালো, এই কম্পেয়ারিংয়ের কোনো সুযোগ নাই। শিমু আন্টির জায়গায় 100% রাইট, বাট আমার জায়গায় আমি আবার 100% রাইট, কারণ আমি একটু বই পড়তাম, আন্টিও কিন্তু বই পড়তো, কিন্তু যেহেতু আন্টির অনেকগুলো ভাই বোন ছিল, তো তাদের ভিতরে প্রেশার ছিল। আমার নানুকে যে স্ট্রাগল করতে দেখছে শিমু আন্টি, তো ওইটার কারণে তাদের হয়তো অনেক কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট মানে স্টেপ বা ডিসিশন তারা নিয়েছে, যেরকম যে খুব টাকা পয়সা আছে, ওয়েলদি কাউকে বিয়ে করা, এই ধরনের একটা ডিসিশন আসছে। এটা কোনো অন্যায় কিছু না, এটা হতেই পারে। আন্টিরা, আমার নানু এবং আন্টিরা ছোটোবেলা থেকে, বিশেষ করে আমার নানু বহু স্ট্রাগল করেছে। তার একটা জমি ছিল 5 কাঠা ঠিকই, সিদ্দিক বাজার, আমার নানা দিয়ে গিয়েছিল, কিন্তু সেই জায়গাটা তো তাকে আটকায় রাখতে হতো, কিন্তু তার কোনো আর্নিং সোর্স ছিল না। তাকে প্রচণ্ড রকমের, মানে ওখানে ছোট্ট একটা 2-3টা রুম বোধ ছিল টিন শেটে, সেটা ভাড়া দিয়ে রাখতো। ওই ভাড়াটা দিয়ে খুব স্ট্রাগল করে তাকে চলতে হতো, ভীষণ স্ট্রাগল করে তাকে চলতে হতো। তো আন্টিরা ছোটোবেলা থেকে খুব অনেক স্ট্রাগল করছে। তাদের সম্পত্তি ছিল ঠিকই, কিন্তু তারা সম্পত্তির কোনোদিনও ইয়াটা বুঝতে পারে নাই, যে ফ্রুট বা এটার ইয়াটা বুঝতে পারে নাই। তো যখন আঙ্কেলের সাথে যখন বিয়েটা ঠিক হলো, তখন সবাই খুশি আমাদের পরিবারে। আর আমার যখন বিয়ে, তখন আমি তো আম্মুর একটা মাত্র মেয়ে, তো মেজর হারুনের সাথে তখন আর্মি অফিসার সাথে যখন বিয়ে হয়, তখন আমি আর অন্য কিছু চিন্তা করি না। আমার কাছে চিন্তা করছি যে ছেলেটা ভদ্রলোক ভালো হইলেই হয়েছে, তার গুলশানে বাড়ি নাই, বা ধানমুড়িতে বাড়ি নাই, বা বড়লোকের ছেলে না, ডাজেন্ট ম্যাটার, বা বিশাল কোনো সিএসপি অফিসারের ছেলে না, ডাজেন্ট ম্যাটার হচ্ছে ভদ্রলোক ভালো কিনা। আমি আসলেও কিন্তু সে ভালো মানুষ ছিল, বাট দুর্ভাগ্য আমার যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। বাট উনি এখন ভালো আছে, ভালো দেখি উনি ওনার ওয়াইফ সহ ভালো আছে, আমিও ভালো। বাট আমার স্ট্রাগল, বুঝে বললাম আমার নানু বাড়ির স্ট্রাগল লাইফ থেকে আসা, এই জন্য আমি বলছি যে আমি আমার লাইফ থেকে বিচার করে বলি যে শিমু আন্টি অনেক ভালো মেয়ে। আমি কীভাবে এটা আমি ডিকোড করছি, এটা তার ডিকোডটা একটু সবাই মিলে বুঝতে পারবেন বিষয়টা, যদি আদৌ কেউ দেখেন এটা। বাট আমি যেটা বুঝি শিমু আন্টি ভালো কোন সেন্সে বলছি, সেটা হচ্ছে সে কিন্তু খুব আশা নিয়ে যখন বিয়েটা করে, যেমন আমিও মেজর হারুনকে যখন লেফটেন্যান্ট হারুনকে বিয়ে করবো, অনেক আশা নিয়ে বিয়ে করছিলাম। তো সে যখন অনেক আশা ভরসা নিয়ে বিয়ে করে, কিন্তু বিয়ের পরে দেখা যায় সিচুয়েশনটা আলাদা, কারণ আঙ্কেলের বাবা যে নানা, তার হাতে ছিল সব টাকা পয়সা সব কিছু।
সম্পত্তি তার নামে ছিল, সব কিছু। আঙ্কেলের নামে কিছু ছিল না, কিন্তু স্বাভাবিক টুমরো ইট উইল কাম। তো আঙ্কেলের বাবা সহজে টাকা দিতে চাইতো না। তো এটা নিয়ে সারাক্ষণ আঙ্কেলের সাথে আঙ্কেলের বাবার ঝগড়াঝাটি হতো সবসময়। তো ঝগড়াঝাটির একটা পর্যায়ে কিন্তু আঙ্কেলের বাবা ছিল অসম্ভব ঠান্ডা, যেরকম আমাদের পরিবারের আম্মু বা আন্টিরা হলে হয়তো বা দেখা গেলো ছেলে একদম ভর্তা বানায় ফেলতো, যেমন আমার মা প্রচণ্ড রাগী ছিল, একদম ধরে ভর্তা বানায় ফেলতো। কিন্তু আঙ্কেলের বাবা ছিল একদম মাটির মানুষ, ঠান্ডা। তো আঙ্কেল মাঝে মাঝে রেগে যেত কখন, যখন তার ওই যে ড্রিঙ্ক করার প্রয়োজন হইতো বা এরকম কোনো কিছু। এমনিতেই তার কাছে মনে হতো সে একটা মাত্র ছেলে, তাকে তো একটা পোর্শন দিতে পারে। তো নানা দিত না, কারণ আছে, কারণ না আঙ্কেল কোনো কিছু দিলে সেটা সেল করে দিত। যেরকম 3 কাঠা একটা জায়গা, সেটা পরে বলছি উত্তরাতে ছিল। তো আন্টি যখন বিয়ে হয়, বিয়ের পরে মানে যেই মনটা নিয়ে বিয়ে হয়েছিল সেটা সম্পূর্ণ তার নষ্ট হয়ে যায়, একদম একদম নষ্ট হয়ে যায়। বাট তারপরেও সে কিন্তু একাগ্রভাবে, আমি নিজে দেখেছি, আমি তখন বর্ণালীতে থাকি ঢাকায় আসার পরে, আমি অফিস মেসে ছিলাম, সে কিন্তু A to Z পা থেকে আছে, সে তার শ্বশুরের সেবা করেছে প্রচণ্ডভাবে, এবং নানান মৃত্যুর আগ পর্যন্ত সবসময় সবচেয়ে বেশি দেখাশোনা সে করছে, যতটুকু সম্ভব শ্বশুরের দেখাশোনা। তারপর কাজের মেয়েরা যাতে ঠিকমতো তার শ্বশুরকে দেখাশোনা করে। তারপর তার শাশুড়িও তাকে অ্যাসিস্ট করছে, আমার আঙ্কেলের বাবা। সে কিন্তু জান প্রাণ দিয়ে তখন সেবা করছে এবং সব দিক থেকে দেখছে। ওই সময় ওর ভিতরে কিন্তু তার তখন 2টা বাচ্চা হয়ে গেছে, 12টা এবং 14টা। তারপরে কিন্তু তার শ্বশুর মারা যায়, মানে নানা মারা যায়। আমি নানা বলতাম, ওদের দাদা, কিন্তু আমি নানা বলতাম, সাত্তার নানা। তো ওনার এইটার পরে আস্তে আস্তে আমার কাছে মনে হয়েছে যে আস্তে 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 আন্টি চেঞ্জ হয়েছে। কিন্তু এটা কিন্তু আমার শ্বশুরবাড়িকে দোষ দেওয়ার কিছু নাই, কারণ আন্টির যে শাশুড়ি আমার অন্যরকম। যেমন আন্টি কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু আন্টি শাশুড়ির মতো হয় নাই, আন্টি কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। কিন্তু এই চেঞ্জটা অন্য জিনিস। এই চেঞ্জটা গুলশানে থাকার কারণে ওখানকার যে সোসাইটি বা আমাদের যে আপার ক্লাসের যে সোসাইটি, যেমন আমি আমার লাইফে আর্মি অফিসাররা কিন্তু আপার ক্লাস না। আপার ক্লাসে তারা হয় কখন হবে, যখন তারা যে যেমন জলসিঁড়ি আবাসন বা DOHS আসে, তখন তারা আপার। তারপরেও কিন্তু তারা কিন্তু সবসময় মিডল ক্লাস মেন্টালিটিটা সবসময় তাদের ভিতরে রাখে। কিন্তু গুলশানে আঙ্কেলরা যেখানে থাকতো কিন্তু কারণ আঙ্কেলের বাবা একসময় বাংলাদেশের 5 জনের হাতে যখন গাড়ি ছিল তখন উনি একজন ছিলেন। তো সো ওনাদের ভিতরে আসলে মিডল ক্লাস কোনো অ্যাটিচিউড কখনোই ছিল না, সবসময় একটা আপার ক্লাস অ্যাটিচিউড ছিল। এবং আঙ্কেল লেখাপড়া করছে ইংল্যান্ডে ছোটোবেলায়, ঠিক যেরকম তার 2 ছেলে গেছে এখন। আন্টির শাশুড়ি ইংল্যান্ডে ছিল, যেরকম আন্টিও এখন গেছে, আঙ্কেলও আগে ছিল, কিন্তু আঙ্কেল শেষের দিকে যাইতে চাইতো না। তো হোয়াট এভার, তো আন্টিগুলো নিয়ে অসম্ভব স্ট্রাগল করতে হয়েছে আন্টিকে। মানে যেই আশা নিয়ে গেছিলো, যেরকম টাকা পয়সা যেরকম, সেই রিফান্ডটা সেরকম আশা, এবং তাকে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয়েছে। এখন এটা হতো বা এমন হতে পারে যে আন্টি হয়তো জানেন যে গুলশান বা এই আপার ক্লাসে অন্যদের হয়তো বা একই কষ্ট করতে হচ্ছে, একই স্ট্রাগল করতে হচ্ছে, বা এটার পিছনে অন্য কোনো রিজন থাকতে পারে। বাট সেটা তো সে বুঝবে না, তাই না? বুঝতে হবে যে মেয়েটা তো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে গিয়েছিল, এবং আরেকটা স্টেজে যখন তার বিয়ে হয়ে সে গেল, সে যে এক্সপেকটেশনটা নিয়ে গেছে ওইটাতে সে পায় নাই, তখন তার ভিতরে কিছু ভ্যাকুয়াম তৈরি হয়, এবং সেটার জন্য তার ভিতরে যন্ত্রণা, অনেক কিছু। কিন্তু এইটার জন্য কিন্তু আন্টির একটা জিনিস, আন্টি কিন্তু রিভেঞ্জফুল না, আমার দেখা যতক্ষণ আর কি। এখন এর বাইরে বলতে পারবো না, কারণ আমার তো বিয়ে হয় 1993-তে, আমি একদম অ্যাপার্ট হয়ে যাই। আর শিমু আন্টির বিয়ে হয় 98-তে। তো আন্টির যখন বিয়ে হয় তখনই আমি খালি টাকাটা যে দিয়ে আসছি আন্টিকে, 10,000 টাকা, কিন্তু কখনোই আমি যা দেখতে পারি না, ওভাবে করে ফলো আপ করতে পারি নাই। তো ঢাকায় আসার পরেও কিন্তু আমি যখন ঢাকায় 2001 সালে চলে আসলাম, তখন কিন্তু আন্টিকে সেরকম আমি কোনো ফলো আপই করতে পারি নাই। বাট খালি মনে হচ্ছে বেচারি প্রচণ্ড স্ট্রাগল করতেছে, এইটুকু আমার কাছে মনে হয়েছে যে ভীষণ স্ট্রাগল করতেছে। তাকে মানে এত টাকা পয়সার মালিক, তার শ্বশুরবাড়ি হওয়া সত্ত্বেও তাকে ভয়াবহ স্ট্রাগল করে তাকে ওখানে টিকে থাকতে হইতেছে। তো এই স্ট্রাগলটাই তাকে একটা সময় হয়তো প্রচণ্ড কঠিন করে দেয়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের একটা জিনিস মানতে হবে যে আমাদের উপরে কিন্তু সব কিছু না। যেরকম আঙ্কেল যখন শেষের দিকে, আঙ্কেলের বাবা মারা যাওয়ার পরে আঙ্কেলের জায়গাটা কিন্তু বিক্রি করে 2009, তখনও কিন্তু মিমের আব্বা বেঁচে আছে, আমার খালু বেঁচে আছে। তারপরে আঙ্কেল আস্তে আস্তে পার্টেক্স গ্রুপ থেকে অল্প করে টাকা পাওয়া শুরু করে, এবং এভাবে সে মোটামুটি 2 বছর না 3 বছরের টাকাগুলো পায়। তো এর ভিতরে তারা একটা ফ্ল্যাটও রাখে, তো আন্টিরা। তো এই ফ্ল্যাটটা প্রতি সম্পূর্ণ পেমেন্টটা দেওয়া হয়নি। তো আঙ্কেলের কাছে যখন টাকাটা আসছে, যখন 50 লাখ 60 লাখ এভাবে করে টাকা আসছে, যত কোটি টাকা হোক, আমি তো জানি না, ওরা ভালো জানবে ওদের হিসাব কত টাকা জায়গার দাম ছিল, কত টাকায় সেল করেছে, তারাই জানে। তো যেই টাকাগুলো বিভিন্ন সময় আসছে, দেখা গেছে যে আঙ্কেল সাথে সেগুলো আন্টিদেরকে নিয়ে ঘুরাইছে, আন্টিদেরকে মালয়েশিয়া নিয়ে গেছে, ব্যাংকক নিয়ে গেছে, ইচ্ছা মতো রিসেন্টলি মিমকে নিয়ে গেছে, অনেক জায়গায় ঘুরিয়েছে।
আঙ্কেল ঘুরিয়েছে, খাইয়েছে, দাইয়েছে সব, কিন্তু নিজেও খরচ করেছে। কিসে খরচ করছে আলাদা, একটা পর্যায়ে যে আঙ্কেলের কাছে টাকা নেই। তো আঙ্কেলের কাছে যখন টাকা শেষের দিকে নাই, শেষের দিকে যেহেতু আঙ্কেল খুব একটা বলবে না, তো বড় লোকের ছেলে ছিল, টাকা মানে একজন আঙ্কেল বাবা একজন লিজেন্ড ছিলেন, তো সো যে কারণে কারোর কাছে কোনো কিছু বলতো না। তো এই জন্য, আর তার ভিতরে তার অনেক আগে থেকে কিন্তু তার ডায়াবেটিক্স ছিল, হাই ডায়াবেটিক্স খালু। তো যে কারণে দেখা গেছে যে আঙ্কেল সবসময়, আমি এখনও মনে আছে যে 2005-06তেও যখন মেজর হারুন একবার খাওয়াতে নিয়ে গেল, 2004-এ হোটেল শেরাটনে খালুকে, আর তারপরে রেসান্টি খালু, আমাদের শাকাওয়াত আঙ্কেল, রেসান্টি, মিম, ওরা বাসায় ছিল, মিম রুবায়তের বাসায়, দিমান তাসিন বাসায়, আমি, মেজর হারুন, শিমু আন্টি, খালু, আর আমরা 6 জন গেলাম। তো ওখানে আমরা আমাদের তরফ থেকে আমরা বললাম যে দিবে, খাওয়ালাম বুফে। তো খালু বুফে খাবে না, টাকা টুকা সব পেমেন্ট দেওয়া হয়েছে, খালু বুফে খাবে না। পরে খেলো, সব লাস্টলি খেলো বললো যে এটা সে পছন্দ করে না। তারপরে বললো যে সে একটা স্টেক খেতে, আরেক দিন আমাদেরকে নিয়ে গেলো স্টেক খাবার জন্য। তো তখন আমি যে জিনিসটা আমি খেয়াল করলাম যে আঙ্কেলের হাত পা কাঁপতো। তখন আমি আন্টিকে বললাম যে আন্টি, আঙ্কেলের হাত পা কাঁপছে কেন? বলে যে খুব হাই ডায়াবেটিক্স। তো এখন যারা তো ডায়াবেটিক্স থাকে, তার কিন্তু যে কোনো সময় ডায়াবেটিক্স রোগীদের হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যারেস্ট সহকারে শুরু করে স্ট্রোক, যে কোনো কিছু যে কোনো সময় হতে পারে। আরও অনেক রকম, সুগার ফল করতে পারে, প্রেশার ফল করতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো ওনাকে যেই সময়টায় হসপিটালে ছিল, শেষে মারা যাওয়ার আমি তো ওই সময় খুব একটা যেতে পারতাম না, আন্টিকে ব্লকে ছিল আঙ্কেল সহ 2022 থেকে। এর ভিতরে রায়ান চলে গেল বিদেশে, রুবায়াত ছিল। তো রুবায়াত, শিমু আন্টি লাস্টলি শেষের 1-2টা বছর খুব স্ট্রাগল করেছে। আঙ্কেল বরিশালে দৌড়াচ্ছে রুবায়াত এবং রায়ানের টাকা জোগাড় করার জন্য, আন্টিকে নিয়ে গাড়ি ভাড়া করে বরিশাল গেছে। বরিশাল থেকে জমি থেকে টাকা নিয়ে রুবায়াত দেশের বাইরে যাওয়ার টাকা জোগাড় করে দিয়েছে। বাট আন্টি আর আঙ্কেল রয়ে গেল, আন্টিকে পাঠায় দিল প্রথমে। আঙ্কেলই তো পাঠালো, এমন না যে আন্টি কোনো কিছু বলেছে যে সে যাইতে চাচ্ছে, আন্টিকে নেবে না, বিষয়টা কিন্তু তা না মোটেই। অনেকে কিন্তু একটু ভুল বুঝতে পারে। তো আঙ্কেলই কিন্তু গেল না, আমি তো পরিষ্কার দেখেছি, এবং এটা নিয়ে আঙ্কেলের কোনো রকমের অব্লিগেশন নাই, কোনো রকমের অবজেকশন ছিল না। তো আন্টি চলে গেল ইংল্যান্ডে, আন্টি চলে গেল, এবং রুবায়াতকে সাথে নিয়ে আন্টি চলে গেল, এটা 2024-এ। তো আন্টিরা আবার আসলো হলো ডিসেম্বর মাসে। আম্মু তো 24-এ মারা গেছে, আম্মু মারা যাওয়ার কয়েক মাসের পরের কথা। ডিসেম্বরে ফিরলো না নভেম্বর, হ্যাঁ ডিসেম্বর মাসে ফিরলো। ফিরে আন্টি ফিরার 2 সপ্তাহ পরেই আঙ্কেল ফল করলো। তো আমি নিজে দেখেছি যে আন্টির দায়িত্ব পালনে কোনো মতেই পিছানো ছিল না। অনেকগুলো হসপিটালে নিয়ে গেছে, তার অবস্থা নাকি এতটাই খারাপ ছিল, বেশিরভাগ হসপিটাল তাকে নেয়নি, যেরকম বার্ডেনে তাকে নেয়নি। বার্ডেনে তার ভর্তি হলে বেটার হতো, কারণ উনি ডায়াবেটিস রোগী ছিল। আর অনেকগুলো হসপিটাল তাকে নেয়নি। তো শেষ পর্যন্ত তাকে কুর্মিটোলা হসপিটাল, যেটা আর্মির, ওখানে নিয়েছে। কারণ আঙ্কেল কিন্তু একসময় আর্মিতে জয়েন করেছিল, বিএমএতে জয়েন করেছিল, কিন্তু এটা বিএমএ থেকে উনি পাসিং আউটের আগেই উনি চলে আসে। বাট একবার আর্মিতে গেলে তো থেকে যায়। তো সিএমএ হয়তো উনি অ্যাভেল করতে পারছে না, বিকজ হি নেভার পাস আউট ফ্রম বিএমএ ভাটিয়ারি। বাট কুর্মিটোলা হসপিটালটার বিষয় তো তার মানে ওরা খুব যত্ন করেছে, খুব ভালো মতো দেখেছে। কিন্তু আমি যেটা দেখেছি যে আমি যখন গেলাম, যে আঙ্কেলের চোখ নড়ে না, একদম স্টিল তাকায় আছে সে একদিকে। তো তখন ডাক্তার কাছে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললো যে অলমোস্ট ডেডই, খালি জানটা আছে। তো এখন এইভাবে কিন্তু অনেক সময় মানুষ 2 বছর বেঁচে থাকে, কিন্তু আঙ্কেলের লাস্টলি আঙ্কেল সেটা টিকলো না, আঙ্কেল এটা বের হয়ে গেছে। এখন একটা জিনিস কি, আমাদের বাংলাদেশে একটা সবার খুব বদভ্যাস, কেউ একজন মারা গেলে আমরা তাকে দোষারোপ করতে পারি, চেষ্টা করি। এটা সত্য যে আমাদের অনেক ঝগড়া, মেজর হারুনের সাথে কি আমার কম ঝগড়া হয়েছে, ডিভোর্স হয়েছে কেমনি, কিন্তু আমি জানি আমার অন্তর্জানে সব কিছু, আমার সমস্ত কিছু যদি সার্চ আউট করা হয়, মেজর হারুনের ক্ষতি হোক বা তার এগেনস্টে কোনো কিছু হবে, এই ধরনের ন্যূনতম স্টেপ, সাধারণ একটা অনুপরিমাণ স্টেপ আমার কোনো দিনও ছিল না, কখনো না, কোনো দিনও আমি এই ধরনের কোনো মানে চিন্তাই করিনি। বাট আমাদের কিন্তু ডিভোর্স, এবং মেজর হারুন কিন্তু আল্লাহর মতো খুব ভালো আছে, আমি শিওর শিমু আন্টিও তাই। কারণ একটা মানুষ হয়তো বা ঝগড়া হইতে পারে, অমুক হইতে পারে, না মিল হইতে পারে, স্ট্রাগল করেছে, তো স্ট্রাগল করেছে, এটা তো খালুর, এটা শিমু আন্টির আঙ্কেলেরও কিছু না, খালুরও কিছু না, এটা হয়ে গেছে সিচুয়েশনে। শিমু আন্টিরও কিছু না, খালুর সোয়েলাঙ্গারও কিছু না, এটা টোটাল মানে স্টেটে হয়েছে। তো যাই হোক, তো ফাইনালি আঙ্কেল যেদিন মারা গেল 2025-এর 9 তারিখে বোধহয় মারা গেল, 1.5 বছর আগে।
বাট মারা গেল, তাকে সবাই তাকে কবর দিল। আন্টি প্রচণ্ড একদম স্টিকি হয়ে গেছিলো, কারণ আম্মা মারা গেছে, তার কয়দিন পরে মারা গেল। তো যত যাই হোক, এগুলো তো সব তাদের উপর দিয়ে যাচ্ছে এবং দেখতেছে হয়তো বা এই যে আমি আজকে এত কিছু বলছি, হয়তো বা কালকে খুশি, যেমন আজকে কিন্তু বাচ্চার থাকার কথা না, একদম সম্পূর্ণ বাথরুম বের হয়ে যাচ্ছিলো, বের হয়ে গেছে, এরকম অবস্থা। আজকে 17 বছর, 2017 থেকে আমার বাঁচার কথা না, তারপর আমি কিন্তু বেঁচে আছি। তো এরকম আমি যদি মারা যাই, এখন এটা আন্টি কী করতে পারে? আমার খালা, হোয়াট শি ক্যান ডু? আমার 2 বাচ্চা কী করতে পারে? আমার 2 বাচ্চা আন্টিরা মিলে হয়তো আমাকে নিয়ে কোথাও কবর দিয়ে দেবে, যেটা আমি বলবো। আমি যেরকম বলবো, আমি হয়তো বা যে আন্টি আমাকে, আমি হয়তো বলবো যে আমাকে রামকৃষ্ণ মিশন রোডে আম্মুকে দিছে, কিন্তু ওখানে না এই যে 2-3 বছর পরে কবর ওরা চেঞ্জ করে ফেলে। তো আমি যেরকম আমার আম্মাকে ফেরত নিয়ে আসতে চাই, অবশ্যই গভর্নমেন্ট লেভেলে পারমিশন নিয়ে, কিন্তু আমি মারা গেলে তো এটা কেউ করবে না। সো আমাকে কবরটা যেন, আমি যদি কোনো কারণে মারা যাই এটার আগেই, তাহলে আমাকে যেন কবরটা অন্য কোথাও দেয়। সেটা আমি বলবো যে হয় মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ওখানে জায়গা কিনা আমার ছেলের তো মোটামুটি ক্ষমতা আছে, দিবানকে আমি বলে যাবো। আর জিএমপুরের টাকা অনেক নেয়, ওখানে প্রচুর কবর, তা আমি বলবো যে ওই দিকে দাও, মিরপুরে, আর না হলে ওখানে দাও, যেখানেই দাও। তো এটা আমি বলবো আমার ছেলেকে, এখনও বলি নাই, আল্লাহ যেন ওই পর্যন্ত বাঁচায় রাখে, বলতে যাতে সুযোগ পাই। তো আমি এটা আমার বললাম যে শিমু আন্টি খুব পাথরের মতো হয়ে গেছিলো বেচারি, এটা তার তো কোনো দোষ না, কারণ আমি তো জানি যে সে কতটা সফট এবং কতটা ভালো একটা মানুষ। সেও ভালো, মিতু আন্টিও ভালো, রেসা আন্টিও ভালো, আমার আন্টিরা কিন্তু অনেকের চেয়ে অনেকে ভালো, কিন্তু তাদের হয় কি, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, প্রচুর ভুল বোঝাবুঝি হয়। তো এই ভুল বুঝাবুঝির কারণে অনেকে বুঝতে পারে না। আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমার নানুর পূর্বপুরুষ ইরান থেকে আসা, এরা একটু প্রেশারে থাকে বেশি, যেটা আমি নিজে আমার নানুর লাইফেও দেখেছি, আমার আন্টিদের লাইফেও ভালো প্রেশারে থাকে। তো তারপরেও এই প্রেশারেই হয়তো তারা এরকম পাথরের মতো হয়ে যায়। তো আল্লাহ আমার আন্টিকে অনেক দিয়েছে, আন্টি এর ভিতরে 2 বার ইংল্যান্ড ঘুরে আসছে, আন্টি আবার যাক, আমি দোয়া করি। বাট দ্য থিং ইজ, অ্যাট এ টাইম আমাকেও যেতে হবে, সেটা আমি যেরকম কুইন এলিজাবেথ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো ঠিক করেছি, যদি ওটা না হয় আমেরিকাতে চেষ্টা করব, আমার মতো আমি চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট। ইংল্যান্ড হোক, জার্মান হোক, সবার আগে আমেরিকা যদি নো করে দেয় দেন ইংল্যান্ড না হলে জার্মানটা অনেক টাফ, বাট জার্মানটা হলে আমি খুব খুশি হতাম, কিন্তু যে ভাষা, তো হোয়াট এভার। এই জন্য যেটা বললাম যে শিমু আন্টি একটা ভালো মেয়ে, এবং শিমু আন্টি, মিতু আন্টি সবাই, কিন্তু মানুষের প্রেশার, যেমন মিতু আন্টি, একটা ছোট্ট একটা কথা বলো, হয়তো বা মিতু আন্টির ব্রেন স্ক্যান করলে দেখা যাবে যে আমার উপরে সে খুব রাগ, সে স্বীকার করছে না, মুখ দিয়ে বলছে না, কিন্তু আমার উপরে। কিন্তু এটার উপরে এমন হতে পারে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তো হতে পারে, কারণ আমি তো আমি আমার খালাকে চিনি ছোটোবেলা থেকে, সে একটা অসাধারণ এবং সিম্পল এবং সহজ সরল এবং ভালো টাইপের মেয়ে, কিন্তু তাকেও তো সুইডেন যাওয়ার কারণে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো এই জন্য বললাম যে এই অনেক কিছু অনেক রকম চিন্তাভাবনা করা যায়, কিন্তু এটা আসলে ঠিক না। আর হ্যাঁ, ম্যান টু ম্যান ডিপেন্ড করে, কারণ শিমু আন্টির যখন বিয়ে হয়, যেরকম আমার সাথে মেজর হারুনের ডিভোর্স, আমার সাথে শিমু আন্টির কিছু জিনিস মিল আছে। আমার কারোর সাথে অ্যাফেয়ার ছিল না, কিন্তু মেজর হারুনের সাথে দিদেন লেফটেন্যান্ট হারুনের সাথে আমার বিয়ের কথা ছিল না, কিন্তু হয়ে গেছিলো। কিন্তু ফলাফল কী হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। তো শিমু আন্টির আবার তা হয়নি, শিমু আন্টি খুব আঙ্কালকে লাইক করতো, যে এটার জন্য মেইন না, শিমু আন্টিগুলোর সারা জীবন সে সিস্টেম ফলো করেছে। আর মেজর হারুনের সাথে আমার ডিভোর্সের কারণে হচ্ছে মেজর হারুন আমাকে লাইক করতো না। আর খালু লাইক, বা আমি খালুকে একটা কথা বলি, আমি শিমু আন্টিকে সেটা আমি বারবার বলতাম, আমি খালুকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করতাম যে আঙ্কেল আপনি আন্টির সাথে এরকম করে কেন? ওমা, আমাদের সামনে আন্টির সম্পর্কে সে একটা উল্টোপাল্টা কথা সহ্য করতে পারতো না, সে প্রচণ্ড সে সাপোর্ট করতো আন্টিকে, এবং আমি এটার জন্য এত খুশি হইতাম, তখন আমি মন থেকে সব ভুলে যেতাম, আঙ্কেলের উপর রাগ থাকতো না, যে না আঙ্কেল তো আন্টিকে খুব পছন্দ করে। সো আন্টি মনে হয় বিষয়টা বুঝতে পারতেছে না, হয়তো একসময় বুঝবে, বা বুঝলেও আঙ্কেল যেভাবে প্রকাশ করে সেও সেভাবে প্রকাশ করে। তো এবার আল্লাহ নিয়ে গেছে, আন্টিকে যেন আল্লাহ ভালো রাখে, এটাই দোয়া করি, শিমু আন্টিকে, তার ইয়াকে সবাইকে যাতে ভালো রাখে। এর ভিতরে আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা হলো আমার ছেলে তাসিন। মিমের বিয়ে ঠিক হচ্ছে, কিন্তু ওই সময় তাসিন ইচ্ছা করে কিছু অ্যাক্ট করেছে, আই ডোন্ট নো ওয়াই, এবং শিমু আন্টি মিমরাও এটা বোঝানোর চেষ্টা যে তাসিনের জায়গায় হয়তো বা কেউ আছে, তাসিনের সাথে কারণ, আর এটা কিন্তু আমি বলি নাই, আমার কাছে আমার বোন একটা নিষ্পাপ মেয়ে, আমার ছেলেরা নিষ্পাপ, আমার আন্টিরা ইনোসেন্ট, সবাই। তো আমি যেটা আমার ছেলেকে ডেকে বসি, আব্বু আমার কাছে মনে হয়েছে তার অ্যাটিচিউডে যে সে কাউকে পছন্দ করে কি না, বা না হলেও তার যেহেতু এখন 27, আমি জিজ্ঞেস করছি যে আব্বু তোমার যদি কাউকে পছন্দ হয় তুমি সেটা জানায়ও, বাট তুমি বুঝে যেও। কেন বুঝে যাও বলছি, যেরকম আমি কিন্তু খুব ইনোসেন্ট একটা ভালো মেয়ে, কিন্তু আমাকে কিন্তু মেজর হারুনের পছন্দ হয় নাই। আর আমি এবং আমার ছোটো ছেলের ভিতরে কিন্তু খুব মিল আছে, যেমন ধীমান কিন্তু ওর বাবার মতো কিছুটা, যদিও দেখতে আমার মতো, কিন্তু ওর বাবার অ্যাটিচিউড
এতে কী হবে জানেন, যে মেজর হারুনের সাথে এই ওয়াইফ কোনোদিন ছেড়ে যাবে না। আমিও কিন্তু তাকে ছেড়েছিল, সে আমাকে পছন্দ করে না দেখে। এইরকম কিছু কিছু বিষয় আছে, এগুলো কনসিডার করা খুব জরুরি। ঠিক সেরকম তাসিনের সাথে যার বিয়ে হবে না, তাসিনকে কিন্তু প্রথমে লাইক, তাসিন খুব ভালো ছেলে, তাসিনের মতো ইনোসেন্ট বাচ্চা নাই। কিন্তু ধীমানকে যতটা লাইক করবে তাসিনকে ততটা লাইক করবে না, আমার মতো, যেরকম আমাকে লাইক করতো না। এই জিনিসটা কমন তাসিন আর আমার ছোটো বাচ্চার সাথে আমার সাথে প্রচণ্ড কমন। আমরা কিন্তু দেখতে একটু ডিফারেন্ট, অনেক কিছু আমার, যেমন চুল আমার মতো, আইব্রুজ আমার মতো আমার ছেলের, কিন্তু ফেস টেসগুলো পেয়েছে ওদিকের, অনেক কিছু আমার মতো, কিন্তু তারপর কিছু কিছু জিনিস ওদের, কিন্তু সে মানে ওর বাবার দিকে। বাট তারপর আমার বাচ্চা কিন্তু, আমার ছেলে ওর মানে মেজর হারুনের সাথে আমার বিয়ে হওয়ার পরে যে জিনিসটা হচ্ছে ওরও হবে। তো এটা দেখা যাবে অ্যাজ এ রেজাল্ট ডিভোর্স হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য আমি সবসময়কে বলছি যে বিয়ের ক্ষেত্রে খুব সাবধান। সাপোজ একটা কথা বলি, সাপোজ মিমের মতোই যদি আরেকটা মেয়ে হতো, অন্য কোনো মেয়ে হতো, মিম তোর খালা, আমি খালা ভাগ্নি বা মামা ভাগ্নি বিয়ের সাথে আমি একদম পছন্দ করি না, একদম না, এটা আমি বলে দিয়েছি, কোনোভাবেই না, এই টাইপের কোনো অ্যাটিচিউডের ভিতরে আমি নেই। কিন্তু আমার ছেলের বিষয় তো আমি বলবো না। যেমন আমার ছেলে যদি এরকম, ধর সাপোজ মিম তো নিজেদের খালা, দূরের কোনো আমার একটা বোন যদি থাকতো, যে আমার অনেক দুঃসম্পর্কের বোন, বাবার দিকের বা অন্য কোথাও, কিন্তু সে বা মেজর হারুনের কোনো দুঃসম্পর্কের বোন, তো মেজর হারুন যদি তাকে বিয়ে দেয়, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, এটা হচ্ছে আমার কথা ছিল। বাট আমি যে বিষয়টা নিয়ে ওরিড, যে আমার বাচ্চা খুব ভালো, সাপোজ মিমের মতো খুব ভালো, একটা মিমের কোনো একটা ফ্রেন্ড খুব ভালো মেয়ে, কিন্তু দেখা গেলো বিয়ের পরে সে আমার ছেলেকে আর পছন্দ করতেছে না। আমার ছেলে যে এতটা একটা ইন্টেলেকচুয়াল ছেলে, এত ভালো ছেলে, কিছু চায় না, কারণ হলো সেটা মোটা হয়ে গেছে, সে নিজের প্রতি ব্যাখ্যাল, যারা নিজেকে ভালো মানে নিজের প্রতি ব্যাখ্যাল থাকে তাদের কিন্তু মানে নিজের প্রতি নিজেকে টেক কেয়ার, মানে নিজের ভালো নিজেকে বুঝতে হয়, যদি না বুঝে তখনই কিন্তু এই জিনিসগুলো হয়। তো আমার বাচ্চাটার ভিতর কিন্তু জিনিসটা আছে। তো দেখা গেলো খুব ভালো একটা মেয়ের সাথে বিয়ে হওয়ার পরেও এটা হতে পারে যে ওকে পছন্দ করে, আর ওকে যদি যদি বিষয়টা দিনের পর দিন বুঝে যে ওর পছন্দ, ও কিন্তু খুব জিদি বাচ্চা, ও কিন্তু আলাদা হয়ে যাবে। ও আমার থেকেও জিদি, আমি যতটা জিদি আমার থেকেও কম জিদি না, আমি কিন্তু প্রচণ্ড জেদি মেয়ে, এবং সেও কিন্তু প্রচণ্ড, আমার ছেলেটা ছোটোটা, ওর বাপ জেদি, কিন্তু ওর বাপের জেদ আলাদা, কিন্তু ওর বাপের থেকে আমার জেদ আরও বেশি। তো হোয়াট এভার যেটা, বাট আমার জেদ হলো ডিস্ট্রাকটিভ না, আমি কিন্তু রিভেঞ্জ নাই আমার ভিতরে টোটালি। আমি আরাবিয়ান কান্ট্রি, পূর্বপুরুষ থেকে, আরাবিয়ান কান্ট্রি থেকে আসা, কিন্তু একদম রিভেঞ্জফুল না, একদম প্রতিশোধ পরায়ণতা একদমই নাই আমার ভিতরে, একদম সাদাসিধা আমার ছেলেটার ভিতরেও নাই। কিন্তু ওর বাবার ভিতরে রিভেঞ্জফুল নাই, সেও অনেক ভালো একজন মানুষ, কিন্তু সে খুব প্র্যাকটিক্যাল, বুঝে, সে ক্যান ডিফেন্ড হিমসেলফ। আমিও আমাকে ডিফেন্ড করতে পারি, কিন্তু তাসিন দেখা গেল ডিফেন্ড করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলবে। এই জন্য আমি বলছি, বাবা তুমি বিয়ের ডিসিশনটা একটু না হাত ভর্তি টাকা পয়সা আসুক, আর বুঝে, ওর বাপ বুঝবে ভালো। তো এই কথাগুলো আমি তখন খুব আলাপ করেছি, তো এটা হতে পারো মিমের ঠিক বিয়ে। এখন আমার কথা, ওরাও তো আমাকে ডাইরেক্ট বলতে পারতো কথাটা, আন্টি বা সবাই ডাইরেক্ট আমার সাথে বলতে পারতো না, আমার সাথে তো বলতে পারতো, সে বলে নাই, সবাই কিন্তু এটা লুকাছাপা করেছে সবাই। তো যে কারণে আমি ঠিক করেছি যে ওকে যা বলেছে, কিন্তু আমার ওর মেজর হারুন যাতে তাকে এই বিষয়ে গাইডলাইন করে, নাহলে যে এই জিনিসটা আমার লাইফে হয়েছে, কিন্তু ধীমানের কিন্তু হবে না। ধীমান আল্লাহর মধ্যে সারা জীবন সংসার করতে পারবে, বাট ওকে কী করতে হবে, মালিহাকে কেয়ার করতে হবে। ও কিন্তু রাগ ওর বাবার মতো, কিছুতেই রাগারাগি করা যাবে না, মালিহার সাথে সুন্দরভাবে সেটেল করে চলতে হবে, কারণ মালিহা খুব ভালো একটা মেয়ে, ওর মানে আল্লাহ ভালো একটা মেয়েকে মিলাই দিচ্ছে, এবং এই মেজর হারুন আসলে এই জন্য মানে অনেক ধন্যবাদ, শুধু তাই না, অনেক রিওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে, যে ছেলেকে একটা ভালো একটা মেয়ের সাথে সে অ্যাটাচ করে দিয়েছে। এখন তাসিনের জন্য একটা মেয়ে খুঁজতে হবে, বাট এর জন্য তার আগে তাসিনকে আগে নিজের চাকরি বাকরি হলে নিজের প্রতি সেন্সেবল হতে বাধ্য হবে, টাকা পয়সা আসলে বা বিজনেস যে কোনো কিছু একটা পর্যায়ে গেলে তারপরে যেন একটু লেট করে হলেও বাচ্চাটার জন্য বিয়ে করে। কারণ ও যদি যখন দেখবে যে ওর ভ্যালু আসে, তখন তাকে অপছন্দ করলো একটা মেয়ে চলে যাবে না, কিন্তু যখন দেখবে যে ওর কোনো কিছুই নাই, যেরকম আমার যদি কিছুই না থাকে, আমার কাছে কেউ আসে না গত 18 বছর, ভাব করতেছে বাস্তবে না, তাদের কথা হচ্ছে আমার কাছে দেখা যাচ্ছে না কোনো সম্পদ, কিন্তু ইন্ডিভিজুয়াল আছে, ওইটা তাদের দরকার আসছে, কিন্তু ইন্ডিভিজুয়াল প্রপার্টি দরকার, কিন্তু ভিজিবল যেহেতু কিছু নাই, তাই ডিরেক্টলি নো ওয়ান কেন। আর আমার যাতে ইন্ডিভিজুয়ালি কোনো কিছু না আসে, এটা সবাই ইনশিওর করতে চায়, বাট আই উইল নট অ্যালাউ দিস, আমার তো সম্পদ করতেই হবে আমার নিজের জন্য। আর এখন আমাকে বিয়ের সাথে এসব কোনো কিছুতে কেউ নিতে পারবে না, আমি যাবই না, কোনোভাবেই না। যদি আমি আমার নাম জারি করার আগে, ওয়ারিশন সার্টিফিকেটের আগে, সবগুলো পেপার, লিগাল পেপারের আগে যদি আমি দুনিয়া থেকে চলেও যাই, আল্লাহর ইচ্ছা থাকলে তো যাও, ওই আল্লাহ যদি চায়, আর আল্লাহ যদি আমার আয়ু রাখে, তাহলে আমি ঠিকই বেঁচে থাকি। তো সো আমি কিছুতেই মানে আমার কোনো রকমভাবেই আমি আমার অবস্থান থেকে সরব না, যেভাবে আছি।
তো এই জন্য আমার বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমি কোনো মানে স্ট্রং কোনো কিছু বলছি না, এটা ওর বাপ ঠিক, বাট আমি খুব রিকোয়েস্ট করছি যে বিয়ে করার পরে যাতে ডিভোর্স বা এই ধরনের কিছু না, এমন কিছু না হয় যে একটা মেয়ে বাধ্য হলো তো ওকে ছেড়ে চলে যেতে। ও এত ভালো বাচ্চা, তাও হয়তো ওর মানে ওকে ছেড়ে চলে গেল, আমার ছেলেটাকে ছেড়ে চলে গেল, যেরকম আমার ক্ষেত্রে হয়েছে। আমাকে যেমন মেজর হারুন ছাড়ে নাই, কিন্তু আমি যাতে ছেড়ে দিই তার সব কিছু সে ইনশিওর করছে। এটা খারাপের জন্য না, এটাও সে করছে তার নিজের ভালোর জন্য। সে ভালো মানুষ, কিন্তু সে তার নিজের ভালো তো সে যাবেই। আমি আমার ভালো বুঝি না, কিন্তু সে তো নিজের ভালো বুঝে, এখানেই বস্তু। তো এরকমই তাসিনের যখন বিয়ে হবে, তাসিন যেই মেয়ে তার নিজের ভালো বুঝবে, সে কিন্তু এই কাজটাই করবে যেটা মেজর হারুন করেছে। কিন্তু তার মানে এই না যে সেই মেয়েটা পাজি বা সেই মেয়েটা খারাপ, বা আমার ছেলে খুব ভালো ওরকম খারাপ মেয়ে দেখে বিয়ে, ব্যাপারটা কিন্তু তা না। কিন্তু অনেক রকমের আন্ডারস্ট্যান্ড করে মানুষ, বিষয়টা বুঝতে হবে। মেজর হারুন আমাকে পছন্দ করতো না, কিন্তু সে ডিভোর্স দেয় না, কারণ তার বাংলাদেশ আর্মিতে থাকা অবস্থা যদি সে আমাকে ডিভোর্স দিত, সেক্ষেত্রে তার অনেক রকম প্রবলেম হতো, তাকে অনেক কিছু সম্পদ অনেক কিছু দিতে হতো। তা আমি তাকে ওখান থেকে রিলিফ দেওয়ার জন্য শেষ সময় আমি দেখি যে না, আর সে সব কিছু রেডিও করছিল সেভাবে, পর আমি আমি ছেড়ে দিই, যেভাবে আমার ভাইকে ছেড়ে দিয়েছি তারটাও ছেড়ে দিয়েছি। এই জন্য আমার নানুর বাসার এই ছোটো অল্প একটু সম্পদ, এটা আমাকে আমার নামে ট্রান্সফার করতে হবে, এটা নিয়ে আমি আদৌ নট অ্যালাউ এনিওয়ান। এই টাইপের কোনো রকমের উল্টাপাল্টা কোনো রকমের স্টেপ আমি অ্যালাউ করবো না আসলে। আর আপনারা সবাই দেবো পারবেন আমার জন্য, আমার ছেলেটার 2টা ছেলের জন্য, ছেলের বউর জন্য, আমার সব আন্টিদের জন্য, আমার খালতো ভাই বোনদের জন্য, আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ অনেক দিন বাঁচিয়ে রাখে। আমার সৎ ভাই বোনরা আমাকে আমার ধারে কাছেও নাই, তারপর আল্লাহ মানুষ তো বেঁচে থাকে, আর আমি তো মানুষ ওদের থেকে যে কোনো দিক থেকে বেশি। তো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহ যেন সবাইকে ভালোভাবে বাঁচায় রাখে, এটাই দোয়া করি। আর আমিও যাতে বেঁচে থাকি, আর যদি নাই বেঁচে থাকি তা তো আসতেই পারবো না। তো আর ওই শরীরটা যাতে সুস্থ হয়ে যায়। এখানে যাই কনস্ট্রাকশন হোক, এই কনস্ট্রাকশনের শব্দের জন্য আমার এই শরীরের অসুস্থতার কোনো কানেকশন নাই, সম্পূর্ণ আলাদা জিনিস, এটা আলাদা ওইটা আলাদা। কারণ হচ্ছে ওখানে বসে লাঠি পিটাপিটি হবে, সেটা তো আর আমি এখানে বসে আমি মুভ করছি, রডটা তো পড়ে আছে আর আমি তো মুভ করছি, আমি ওয়াশরুমে যাচ্ছি, আমি হাত ধুতে যাচ্ছি, খাবার তৈরি করছি, রান্না করছি, ছেলেকে খাবার দিচ্ছি, আমি নিজে খাচ্ছি, তারপর আমি বাইরে যাচ্ছি। তো রড তো আমার সাথে সাথে যাবে না, আমার শরীরে রড টড কোনো রকমের কনস্ট্রাকশন, কোনো ইকুইপমেন্টের কোনো কানেকশন নেই। কনস্ট্রাকশন কেন, কোনো রকমের ইকুইপমেন্ট উইদাউট আমার বায়োলজিক্যাল বাডির ম্যাটেরিয়ালস ছাড়া অন্য কোনো কিছু, একটা কাগজ বা কোনো সিনথেটিক কোনো কিছুর সাথে কোনো কানেকশন নেই। সিনথেটিক অনেক কিছু মিক্স হতে পারে মানুষের শরীরে, দ্যাট ইজ ডিফারেন্ট, যেটা আমরা মাটি থেকে আসে, কিন্তু সব কিছুর মিক্সিংয়ে যেটা হিউম্যান বায়োলজিক্যাল বডি, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার। তো সো এইটা নিয়েই আমি আছি, এবং এটার সাথে কোনোভাবেই মিক্সিংয়ের কোনোভাবেই উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগ নেই, মানে ওগুলোর কোনো ছাপ বা কোনো রকমের ইম্প্যাক্ট আমার শরীরে আসবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমিও যাতে সুস্থ থাকি, আর আমার নাকের হাড্ডি যাতে আবার গলা না শুরু করে, এখানে পুরো গলে যায়, এটা যেন গলে না যায়। আর আমি যাতে আমার গ্র্যাজুয়েশনটা করেছি, আমি যাতে আমার নেক্সট গ্র্যাজুয়েশনটা করার জন্য, মানে মাস্টার্স লেভেলের গ্র্যাজুয়েশন করার জন্য দেশে বাইরে যেতে পারি, আমার বিজনেস এক্সিকিউট করতে পারি, আমাকে যাইতেই হবে। আই ক্যানট স্টপ দিস, এবং আমার কোনোভাবে এটা বন্ধ করা যাবে না, আমাকে যাইতে হবে এবং এটা আমাকে শেষ করতে হবে। আমি কারোর কোনো অন্যায় করি নাই, তো সো আই উইল নট লিসেন দিস। আমি এটা শুনবো না যে কেউ আমাকে বলবে যে আমি তাদের জন্য অন্যায় করেছি বা এই ধরনের কোনো কিছু। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।